তুমি এখানে দাঁড়াও, আমি যখন ভিতরে আসতে বলবো তখন আসবে। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। একটু পর যা ঘটবে সেই কথাটাই ভেবে বারবার আমার সাথে কেন এমন হয়। তখনই রেনুর ডাক। আমি নিঃশ্বাস বন্ধ করে ভেতরে ঢুকলাম। আমাকে দেখেই আখি অনেকটাই চমকে গেছে। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ওর চোখ দুটো কাঁদতে চাইছে, কিন্তু সে কাঁদছে না। আখি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, কেমন আছেন শালিকা? আমি শুনলাম আপনি নাকি আমাকে দেখার জন্য পাগল হয়ে আছেন। তা কেমন আছেন আপনি? আমার এই অচেনা লোকের আচরণে আখি কেমন যেন হয়ে গেল। কোনো রকমে বলল, কান্না চেপে বলল, ভালো। আপনি? যাক, বাঁচা গেল। আখি তাহলে ওর বোনের সামনে কিছুই বলবে না। আখির চেহারা দেখে মনে হচ্ছে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না, আমি বলেই বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ ওখানে থেকে আখির মনের যতটা কষ্ট পারি বাড়িয়ে দিলাম। আসলে ওর সামনে আমি রেনুকে অনেক ন্যাকামি করলাম আর কি। আখির মুখটা যা হয়েছিল না, সে আমাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু রেনুর উপস্থিতিতে কিছুই বলতে পারছিল না। গাড়িতে ওঠার পর রেনু বলল যে তারা কালকে আখিকে নিয়ে বাড়িতে যাবে। তখন আমি রেনুকে বললাম, চলো আজকে তোমাকে আমার একটা পছন্দের জায়গায় খাওয়াতে নিয়ে যাব। রেনু আমার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত আমি রেনুকে নিয়ে কোথাও বের হইনি। রেনু অবাক হয়ে বলল, তুমি নিয়ে যাবে আমাকে খাওয়াতে? কেন যাবে না? ঠিক আছে, তাহলে বাড়িতে চলো। এই এই, আমি তো এমনি এমনিই বলছিলাম। তুমি বলছো আর আমি যাব না? এটা ভাবলে কি করে? কিন্তু তোমাকে দেখে আজকে খুশি খুশি মনে হচ্ছে। সত্যিই আমি আজকে অনেক খুশি। আখিকে কষ্ট পেতে দেখে আমার কেন জানি খুব ভালো লাগছে। আমি রেনুর কথার কোনো জবাব না দিয়ে গাড়ি চালিয়ে জায়গা মতো পৌঁছে গেলাম। রেনু খুশি আমার সাথে সময় কাটিয়ে। তারপর আমরা রাতের দিকে বাড়িতে গেলাম। আমি রেনুকে গেস্ট হাউসের দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আসলে ফিরতে একটু রাত হয়ে গেছিল। আমার বাড়িতে কেউই আখির বিষয়টা জানে না, কারণ আমি রেনুকে মানা করেছিলাম। বাড়িতে ঢোকার পর মা আমাকে প্রশ্ন করলো কোথায় ছিলাম। আপুও মায়ের সাথে যোগ দিয়ে বলল, তুই সারাদিন তো বাড়িতে কিছুই খাসনি, শরীর খারাপ করবে তো। আসলে বাড়িতে আসার পর থেকে আমি একবারের জন্য ঘরে খাবার খাইনি, আর খেতেও মন চায় না। আমার কাছে তাদের কথাগুলো কেমন যেন উপহাসের মতো লাগলো। যখন আমার খেয়াল রাখার কেউ ছিল না, তখন না তারা আমার অবহেলা যখন আমার খেয়াল রাখার কেউই ছিল না, না তখন তারা আমার অবহেলা করেছিল। আর এখন আমার খেয়াল রাখার জন্য রেনু আছে, তাই এখন এদের ন্যাকামি না করলেই ভালো হয়। অনেকটাই কষ্ট সহ্য করেছিলাম, দিনের পর দিন না খেয়েছিলাম। কেউ কোনো খোঁজ খবর নেয়নি যে আমি খেয়েছি কিনা। অসুস্থতার সময়ও কপালে হাত রাখার মতো কেউ ছিল না। তখন বললাম, আমার পেট ভরাই আছে, আমি খেয়ে এসেছি, আমি যাই, অনেক ক্লান্ত লাগছে। আমি যাই, অনেক ক্লান্ত লাগছে, একটু ঘুমানো দরকার। আর হ্যাঁ, আমার ব্যাপারে এতটা না ভাবলেও চলবে। কথাটা বলেই উপরে চলে আসি। নিজের রুমে এসে আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। বাইরে এসে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তেই একটা অপরিচিত নাম্বারে ফোন আসলো। অপরিচিত, তাই আর ফোনটা ধরলাম না। খুবই ক্লান্ত আমি, কিন্তু সাথে সাথেই দ্বিতীয়বার ফোনটা একই নাম্বার থেকে আসে, তাই এবার ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, তাই বললাম, হ্যালো, কে বলছেন? কোনো কথা বলছেন না কেন? দেখুন, যদি কোনো কিছু বলার থাকে তাহলে ফোনটা রিপিট ভাই। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, তাই আমি আবারও বললাম, হ্যালো, কে বলছেন? কোনো কথা বলছেন না কেন? দেখুন, যদি কোনো কিছু বলার না থাকে তাহলে ফোনটা রাখুন, আমার এখন রেস্ট নিতে হবে। এই বলেই আমি ফোনটা কেটে দেই। আশ্চর্য বিষয়, 1 মিনিট পর আবারও ওই নাম্বার থেকে ফোন। আমি খুবই বিরক্ত হয়ে গেলাম। কী অবস্থা, শান্তি মতো কেউ একটু ঘুমাবে তারও জোগাড় নেই। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরলাম। তখন আমাকে আশ্চর্য করে দিয়ে ওপাশ থেকে কালকালি কণ্ঠে বলল, রাতে খেয়েছো? এ আমি কার গলা শুনছি? আখি? কিন্তু এত রাতে আখি আমাকে ফোন করতে যাবে কেন? আমি না জানার ভান করে বললাম, হ্যাঁ খেয়েছি, কিন্তু আপনি কি বলছেন?
এবার মেয়েটা ধরা গলায় বলল, আমায় চিনতে পারছো না? নিশ্চিন্ত কান্না করছে। কি আশ্চর্য! আরে এত রাতে আপনি আমাকে ফোন করলেন আর বলছেন আমি আপনাকে চিনি কি না। আরে আমি আপনাকে কি করে চিনব? তাজ্জব ব্যাপার। আমি আঁখি, চিনতে পারছো না? কিন্তু কোন আখি আর কোথাকার আখি? আমি তোমার বউ আঁখি। এই কথাটা আখির মুখ থেকে শোনাই আমার শখ ছিল, কিন্তু আজ যেন কাটার মতো লাগছে। তখন বললাম, দেখুন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ওই সম্পর্কটা আর নেই। আমি নিজেই অনেকবার বলেছিলাম আপনি আমাকে স্বামী হিসেবে মানেননি। তাহলে এখন এসব বলার মানে কি? অনেক জ্বালিয়েছি আপনাকে, আর কষ্ট দিতে চাই না। আর শুনুন, খুব শীঘ্রই আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আপনি তো এতদিন ধরে আমার কাছে এটাই চেয়ে আসছেন। তখনই আখি বলল, প্লিজ এমনটা করো না। আমি ফোনটা কেটে দিলাম। রেনু, কারণ রেনু ফোন করেছে। তুমিও আমার সাথে কালকে চলো না, তোমাকে ছাড়া একদম ভালো লাগে না। সত্যি তুমি যাবে? না না, আমি ফোন রেখে দিচ্ছি। লাভ ইউ সোনা। উম্মুয়া। ফোনটা রেখে দেয়। দুটো কারণে আবার রেনুদের বাড়িতে যেতেই হবে। প্রথমত, আমার দুলাভাইকে পরীক্ষা করতে হবে। দ্বিতীয়টা হলো আখির থেকে বদলা নিতে চাই। শুতে আসলে আখিকে অনেক কষ্ট পেতে হবে। আমার কষ্ট দিয়েছে সেটা মানা যায় না, আমায় কষ্ট দিয়েছে সেটা মানা যায় না, কিন্তু একটা নিষ্পাপ শিশুর সাথে যা করেছে সেটা মেনে নেওয়াই যায় না। এসব কিছু ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে রেনুর ফোনের। ওর মিষ্টি হাসিটা শুনে মনটা সতেজ হয়ে গেল। ঠিক তখনই আবার মোটের 12টা বাজাতে আদিবা হাজির হয়ে যায়। কিরে ভাইয়া, তুই এত সকালে উঠে গেলি? ভাবা যায় না। ওর হাতে চায়ের কাপ। আমিও অনেক কিছুই ভাবতে পারিনি, কিন্তু হয়ে গেছে, তাই নিজেকে বদলিয়ে নিয়েছি। আর আমি এখন সকালে চা খাই না। আর আমার জন্য এসব করার কোনো দরকারই নেই। আমি এখানে বাবার জন্য এসেছিলাম, আমার কাজ হয়ে গেছে, তাই আজকেই চলে যাব। কথাটা বলেই আমি ওয়াশরুমে চলে আসি। আপু ওখানে দাঁড়িয়ে আছে, চোখ থেকে চিকচিক করছে জল। হয়তো অনেক কষ্ট পাচ্ছে, কারণ আজ পর্যন্ত আমি ওর সাথে কখনোই এমন আচরণ করিনি। কষ্ট হলে হোক, আমিও কম কষ্ট পাইনি। আমি তো সব কিছু ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু ওরা তোই আমার মনের ভাবনাটাই বুঝতে পারতো না। আমার ভালো লাগা খারাপ লাগা তাদের কোনো ম্যাটারই ছিল না, তাই ওদেরকে ওদের মতোই ছেড়ে দেওয়াটাই ভালো। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিলাম, কারণ আজকে রেনুদের নিয়ে ওদের বাড়িতে যেতে হবে। আমি নিচে আসতে দেখি সবাই আমার খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি ওইদিকে ভ্রুক্ষেপ না করে দরজার দিকে এগোতে লাগলাম। তখনই মা পেছন থেকে ডাক দিল, কিরে আশিক, নাস্তা করবি না? তোর জন্য আমরা সবাই বসে আছি। আমি তো কাউকে বসে থাকতে বলিনি, তাহলে এমনটা করার মানে কি? আর আমি এখন খাবো না। তখনই বাবা বলল, কিরে, তুই মায়ের সাথে এভাবে কথা বলছিস কেন? আর তুই নাকি আজকে চলে যাবি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তারপর আমি ব্যাগ থেকে একটা কাগজ বের করে বাবার হাতে দিয়ে বললাম, আমি আপনার সম্পত্তির উপর আমার সকল অধিকার ছেড়ে দিয়েছি, আর এটাই হলো তার কাগজ। তখনই সবাই আমার দিকে আশ্চর্য হয়ে তাকালো। আমি বললাম, আমি আর এই বাড়িতে ফিরছি না। বাবার কিছু বলতে যাবে থামিয়ে দিয়ে সবাইকে কথা শুনিয়ে বেরিয়ে এলাম। বাবার সাথে খারাপ ব্যবহার করেছি বলে বাবা কিছু মনে করবে না, কারণ বাবাকে আমি সব কিছুই জানিয়েই রেখেছি। এই মুহূর্তে দুলাভাইকে এটাই বোঝাতে চেয়েছি যে আমি আর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। তাহলে বোঝা যাবে যে ও সুযোগ পেলেই আবারও কি করবে কিনা। এরপর আমি বাইরে নাস্তা করে রেনু তার পরিবার নিয়ে রওনা দিলাম। অবশ্য এখানে আখিও আছে, তবে যাওয়া যা- তবে যাবে যাওয়ার আগে আমি নিলয়কে ফোন করে বলে গেছি যে বাড়ির সব খবরাখবর যেন আমাকে দিতেই থাকে, আর একটু খেয়াল রাখার জন্য। দুলাভাইকে আমার একটুও বিশ্বাস হচ্ছে না, কারণটা না হয় পরেই জেনে নেবেন। আমরা দুটো গাড়িতে করেই যাচ্ছি, একটাতে সিনিয়র লোকজন আর অন্যটাতে আমি, রেনু, আখি আর অনিক। আমি ড্রাইভ করছি, রেনু আমার পাশেই বসেছে, আখি আর অনেক পিছনে বসে আছে। আখির মুখটা অনেক শুকনো লাগছে, আর চোখ দুটো ফুলেও গেছে। মনে হয় কালকে রাতে অনেক অশ্রু বিসর্জন দিয়েছে, মানে কান্না করেছে। গাড়ি চলার সাথে সাথে রেনু তার অভ্যাস অনুযায়ী টেপ রেকর্ডার চালু করে দিয়েছে।
তবে আজ আমি রেনুর প্রত্যেকটা কথাই সায় দিচ্ছি, আর আখিরা হুঁ হাঁ করছে। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে আমি রেনুর সাথে অনেক হ্যাপি। আখির মতো মেয়ের আমার কোনো দরকার নেই। 2টার দিকে আমরা রেনুদের বাসায় পৌঁছে যাই। সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর সবাই খাবার টেবিলে নিচে চলে আসে, কিন্তু আমি আর যাইনি। আমি নিচে যাচ্ছি না দেখে রেনু আমাকে ফোন দিল। আমি বললাম আমি এখন খাবো না। এজন্যই একটু পর রেনু আমার জন্য খাবার নিয়ে উপরে চলে আসে, আর দেখলাম রেনুর সাথে আঁখিও এলো। আমার খাবার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আঁখি আসাতে মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। আমি রেনুকে বললাম আমাকে তার হাতে খাইয়ে দিতে, তবেই আমি খাবো। আমার এই আবদার শুনে রেনু তো খুবই খুশি হবে, কিন্তু তারপর ছোট বোন এখানে থাকার কারণে কেমন যেন একটা হেসকিটে বলে উঠল, আমি এখন তোমাকে খাইয়ে দিতে পারবো না, তুমি নিজ থেকেই খেয়ে নাও। আমিও অভিমানে সুরেই বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি পরে খেয়ে নেব। আগে তো আমি না খেতে চাইলেও জোর করে খাইয়ে দিতে, তাহলে আজ কি হলো? তখন রেনু কিছুটা লজ্জামাখা হাসি দিয়ে বলল, ঠিক আছে বাবা, খাইয়ে দিচ্ছি। তারপর রেনু আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আখি তার পিছনে দাঁড়িয়ে থেকে আমার দিকে নিরাশ দৃষ্টিতে তাকিয়ে আছে। আখিকে দেখে আমার মাথায় আর একটু দুষ্টামির ইচ্ছা জাগলো, তাই আমি ইচ্ছা করেই রেনুর আঙুলে একটা কামড় দিলাম। কামড়টা হয়তো একটু জোরেই দিয়ে ফেলেছিলাম, তাই রেনু আ বলে চিৎকার দিয়ে উঠলো। আখি হকচকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপু? রেনু আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কিছুই হয়নি, আর আমি মিটমিট করে হাসছি। এরপর রেনু প্রত্যেকটা লোকমাই এই একই কাজ করে যাচ্ছি। রেনু বেশ বিরক্ত হয়ে গেছে, বলল, এই তোর সমস্যা কি? এমন শুরু করেছিস কেন? আমি ইনোসেন্ট লুক নিয়ে বললাম, কোথায় কি করলাম? রেনু আমাকে কিছু বলতে গিয়েও কিছুই বলল না। মনে মনে তো পুরাই মজা নিচ্ছে, কিন্তু সামনে ছোট বোন থাকায় একটু ভাব নিচ্ছে আর কি। আর আখি এসব সহ্য করতে না পেরে বলল, আপু, আমি একটু আসছি। আখি রুম ত্যাগ করলো। আমি যেতে যেতেই রেনু রাগী ভাব নিয়ে আখি যেতে যেতেই রেনু রাগী ভাব নিয়ে আমাকে বলল, এই তোমার হয়েছেটা কি? অনুর সাথে এসব কি শুরু করেছিলে? তখনই আমি বললাম, কেন, তোমার বুঝি ভালো লাগছিল না? এত ভাব নিয়ে কাজ নেই। নিজের মনে মনে যে হাসছিলে সেটা ভালো করে যে লক্ষ্য করেছি আমি। কথাটা শুনেই রেনু লজ্জা পেয়ে যায়। তখন আমি খেয়াল করলাম আখি চোরের মতো লুকিয়ে আছে এখানে। কথাটা শুনে রেনু লজ্জা পেয়ে যায়। তখন আমি খেয়াল করলাম আখি চোরের মতো লুকিয়ে এখানে আছে। আমি ওই সুযোগটা মিস করলাম না। রেনু আমাকে খাইয়ে হাত ধুতে যাচ্ছিল। আমি তখন তাকে থামিয়ে দিয়ে বললাম, দাঁড়াও, আমার খাওয়া এখনো শেষ হয়নি। রেনু অবাক হয়ে বলল, মানে? আমি রেনুর হাতটা ধরে বললাম, মানে হলো এখানেই কিছুটা বাকি রয়েই গেছে। রেনু আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। কি বলছো এসব? এরপর আমি রেনুর হাতটা মুখের কাছে নিয়ে আঙ্গুলগুলো চুষে লাগলাম। তারপর রেনু লজ্জা পেয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে যেই নিচে দৌড় দিল। আর তার পরপরই আখি প্রবেশ করলো রুমে। ওর চোখ দিয়ে জল পড়ছে। আমার কাছে এসে বলল, তুমি এসব কি শুরু করেছো? তুমি সত্যি আপুকে বিয়ে করবে? কেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? দেখুন, আমি রেনুকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এখনও আমার স্বামী, আর আমি তোমারই বউ আছি। আমাদের এখনও ডিভোর্স হয়নি, সেজন্য তুমি অন্য কারোর সাথে এমনটা করতে পারো না। তুমি কি আমার উপর অধিকার খাটাতে চাচ্ছ নাকি? তাতে দোষের কি আছে? তুমি আমার বর, তাই তোমার উপর অধিকার খাটানোর পুরো অধিকার আছে। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, হাসালেন আপনি। মনে হচ্ছে সেই দিনের কথা, যেদিন আমি শত অপমান সহ্য করেও আপনার পিছনে পড়েছিলাম, শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমি তার বড় একটি প্রতিদান পেয়েছিলাম আপনার কাছ থেকে। আর মাত্র কিছুদিনেই তারপর ডিভোর্স পেপার আপনার হাতে চলে যাবে। তারপর আপনাকে একেবারের মতোই মুক্ত করে দেব। তখন আখি কাঁদতে কাঁদতে বলল, আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিবে? বিশ্বাস করো, আমি তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি।
তোমাকে আপুর সাথে দেখলে আমার অনেক কষ্ট হয়। কী সব বলছেন আপনি? আপনি আমাকে ভালোবাসেন? আমার মতো একটা অমানুষকে কিভাবে ভালোবাসা যায়? আপনি কি করে একটা বেহায়া, লুচ্চা, দুশ্চরিত্রহীন একটা ছেলেকে ভালোবাসতে পারেন? আপনার ঘৃণা হচ্ছে না? আর শুনুন, আপনি যেটা করেছেন সেটাকে আমি ভুলব না। সেটাকে ভুল বলে না, সেটাকে পাপ বলে। একটা নিষ্পাপ শিশুকে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন। তারপরও আপনার শান্তি হয়নি? বাচ্চাটাকে মেরেও দিলেন। আঁখি কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল। তাই ঠিকমতো কথাও বলতে পারছে না। তখন সে আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার পাপের জন্য অনেক শাস্তি পেয়েছি আমি এতদিন। নিজের বাবাকে হারিয়েছি, বাড়ি, ব্যবসা সব কিছু চলে গেছে। আমার মাও আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমাকে আর কষ্ট দিও না, আমি আর সহ্য করতে পারছি না। তখনই আমি আঁখিকে জোর করে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসি। আর আঁখি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ফ্লোরে বসেই কাঁদছিল। নিচে আসার পর রেনু আমার কাছে এসে বলল, আজকে নাকি সে কলেজে যাবে না, তার বোনকে নিয়ে শপিং করতে যাবে আর সারাদিন ঘুরবে। আর আমাকেও নাকি তাদের সঙ্গে যেতে হবে। রেনুর কোনো আবদারি যেন ফিরানো যায় না। এভাবে বলে যে আমার পক্ষে রিজেক্ট করা নষ্টকর, কষ্টকর হয়ে যায়। তারপরও আমি বললাম, তোমরা চলে যাও। আসলে অনেক দিন ধরেই অফিসে যায় না, অনেকেই অফিসে কাজ পড়ে আছে। রেনু মুখটা কালো করে ফেললো আর বলল, ঠিক আছে, যা লাগবে না তোমার, তুমি তোমার কাজ নিয়েই থাকো। আরে এই মেয়ে সব কিছুতেই এত তাড়াতাড়ি রিজেক্ট করে দেয় কেন? কোনো উপায় না দেখে বললাম, ঠিক আছে যাব আমি, রেডি হয়ে থেকো, অফিস থেকে একটা চক্কর দিয়ে আসি, কেমন? এবার রেনুর মুখটাতে একটা মায়াবী হাসি ফুটে উঠল আর বলল, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তারপর রেনুর থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। অফিসে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে রেনুকে একটা ফোন দিয়ে বাড়িতে আসতে বললাম। অফিসে 1 ঘন্টার মতো সময় কাটিয়ে একটা ফোন দিয়ে বাড়িতে চলে আসলাম। আমি এসে দেখি দুই বোনে নীল পরিশেচে দাঁড়িয়ে আছে। সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে কেউ কারো থেকে কম নয়, কিন্তু আমি রেনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আঁখি আমার কাছে একটু গলাখড়া দিয়ে বলল, আমরা কি যাব না, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? আমি একটু বিরক্তি নিয়েই বললাম, হ্যাঁ উঠুন। এরপর দেখি রেনু আর আঁখি দুজনেই পিছনে বসলো। আমি বললাম, কি হলো রেনু, তুমি পিছনে বসলে কেন? আসলে অনু পিছনে একা বসে থাকবে তো, সেই জন্যই ভাবলাম আমিও। রেনু আর কিছু বলার আগেই আমি গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। খুব রাগ হচ্ছে আমার। একে তো আমাকে ড্রাইভার বানিয়ে দিল, তারপর রেনু আমার সাথে কথা না বলে কথা বলছে আঁখির সাথে। যা কথা বল, যা কথা বল তোর বোনের সাথে। আমি তোর সাথে কোনো ধরনের কথাই বলবো না এখন। আমরা শপিং সেন্টারে চলে এলাম। ওদেরকে নামিয়ে দিয়ে আমি গাড়িটা পার্ক করে এলাম। তারপর ভেতরে ঢুকেই ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। একের পর এক দোকান চষে ফেলতেছে, আর আমি বলদের মতো ওদের পিছনে পিছনে দৌড়াচ্ছি। কসমেটিক কেনা শেষ হওয়ার পর ওরা ঢুকলো একটা শাড়ির দোকানে। রেনু একটা শাড়ি দেখিয়ে আমাকে বলল, কেমন? আমি মুখটা গোমড়া করে শুধু মাথা নাড়লাম। তারপর সকল শপিং শেষ করে আমরা গাড়িতে উঠলাম। আমি এতক্ষণ ধরে একটাও কথা বলিনি। আমি যে কথা বলছি না, রেনু সেটা নোটিশ করতে পারেনি। শুধু বোনের সাথে পটর পটর করে যাচ্ছে। গাড়ি চালানো শুরু করলাম। তখন রেনু পিছন থেকে বলল, কোনো একটা রেস্টুরেন্টে যেতে। আমি গাড়ি রেস্টুরেন্টে নিয়ে গেলাম। রেনুরা তাদের ইচ্ছামতো খাবার অর্ডার করলো, কিন্তু আমাকে একবারও জিজ্ঞাসা করলো না। আমিও রোবটের মতো তাদের অর্ডার করা খাবার খেয়ে সোজা গাড়িতে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর রেনু আর আঁখি আসলো। এইবার দেখলাম রেনুর সামনে আমার পাশে বসলো। অবশ্য আঁখি তাকে পিছনে ডেকেছিল, কিন্তু রেনু যায়নি। আমি সোজা গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ পর দেখি রেনু আমার দিকে ঘেঁষেছে। তার ডান হাতটা আমার বাঁ হাতের উপরে রাখলো। আমি হাতটা সরিয়ে নিলাম। তখন দেখি রেনু আবার হাত রাখলো। এইবার হাতটা বেশ শক্ত করেই ধরেছে। আমি হাতটা হেঁচকা টান দিয়ে সারাতেই দেখি বালিকা কান্না করে দিয়েছে। আমিও কোনো কিছু করিনি, জিজ্ঞাসাও করিনি কাঁদছে কেন। বাড়িতে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে গাড়িটা গ্যারেজে রেখে আসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 10টা ছুঁই ছুঁই।
আমি ঘরে না ঢুকে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে প্রায় 12টা বাজিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকেই সোজা খাটের উপর শুয়ে পড়লাম। আব্বে কি এটা? গভীর ভয় পেয়ে বললাম। আব্বে এটা কি? গভীর ভয় পেয়ে কথাটা বললাম। আমি গভীর ভয়ে পড়ে গেলাম, কারণ একে তো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, তার উপর বিছানায় শুইতেই নরম জিনিস। আমি কেন যেন কেউকে আমি কেন যে কেউ ভয় পেয়ে যাবে। আমি খাট থেকে উঠে যেতেই যাচ্ছে, কিন্তু উঠতে পারছি না। কিছু একটা আমাকে টেনে ধরে আছে। আমি কোনো মতো ছুটে গিয়ে লাইটটা জ্বালালাম। তখনই দেখতে পাই রেনু খাটে বসে আছে, চোখগুলো কাঁদতে কাঁদতে ফুলিয়ে ফেলেছে। আমি একটু রাগী ভাব নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন এত রাতে? কি করছো এখানে? এই মেয়ে দেখছি আবারও কান্না জুড়ে দিল। মেয়েদের এত কান্না আসে কোথা থেকে? আরে কাঁদছো কেন, কি হয়েছে? রেনু কাঁদতে কাঁদতে জবাব দিল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কই কি করলাম আমি? গাড়িতে এমন করছিলে কেন? জানি না। আমি কি কোনো ভুল করেছি? তাহলে তুমি আমাকে বকা দাও, চাইলে আমাকে মারতেও পারো। আমি কিছু মনে করবে না, প্লিজ এভাবে ইগনোর করো না। আমি কিছু বলার আগেই রেনু আমাকে ঝাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, তাই তোমার থেকে কোনো অবহেলা আমি সহ্য করতে পারি না। তখন আমি রেনুকে জড়িয়ে ধরে বললাম, তাই এতটা ভালোবাসো আমায়? হুম। রেনুকে এভাবে ধরে রাখলে খুবই ভালো লাগছিল আমার, কিন্তু কোথা থেকে যেন ওই আঁখিটা কাবাবের হাড্ডি হতে চলে আসলো। যখনই রেনুর সাথে একটু রোমান্টিক মুডে যাব, ঠিক তখনই কোথা থেকে আঁখি টপকে পড়ছে, আবার নির্লজ্জের মতো কথা বলতে লাগলো। আপু, তুমি এখনো ঘরে আসছো না কেন? আমার একা একা ঘুম আসছে না। তখনই রেনু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর কিছু ইতস্ততভাবে বলল, আরে তুই এখনো ঘুমাসনি? হ্যাঁ, চল চল। এরপর রেনু আর আঁখি চলে গেল। আবার আঁখির ওপর ভীষণ রাগ হচ্ছে। কি চাই এই মেয়েটা? এতদিন আমাকে কম কষ্ট দেয়নি, আবার এখন চলে এসেছে আমার সুখটা ছিনিয়ে নিতে। এরপর শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে বুকের উপর ভারী কিছুর একটা ওজনে। আমি চোখ খুলেই চমকে গেলাম। আঁখি আঁখি এখানে কোথা থেকে এলো? এক ধাক্কা দিয়েই ওকে সরিয়ে দিলাম। আঁখি খাট থেকে নিচে পড়ে যায়। তখন আমি চোখ লাল করে বললাম, তোর সাহস কি করে হলো আমাকে এইভাবে জড়িয়ে ধরার? তখন আঁখি আমাকে অবাক করে দিয়ে চোখ রাঙিয়ে বলল, আমি আমার নিজের স্বামীকে জড়িয়ে ধরেছি, এটা আমার অধিকার। কিন্তু তুই কালকে আপুকে জড়িয়ে ধরেছিলি কেন? কোন অধিকারে ধরেছিলি? তুই কি ভুলে যাচ্ছিস যে আপু তোর জন্য পরনারী? আমি জবাবে কিছুই বলতে পারছি না, কারণ আঁখি যেটা বলল সেটাই ঠিক। তখন আমি বললাম, রেনুকে আমি ভালোবাসি, আর কিছুদিন পর তাকেই আমি বিয়ে করব। অতএব আমি তাকে জড়িয়ে ধরতেই পারি। না, পারিস না, কারণ এখনও তুই আমার স্বামী, আর আপুর সাথে তোর এখনও বিয়ে হয়নি। তোর লজ্জা করে না একটা অন্য মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে? আমি কি বলবো, কিছুই বলার মতো ভাষাই নেই। তাই সোজা ওয়াশরুমে চলে গেলাম। বাইরে এসে দেখি রেনু দাঁড়িয়ে আছে। যাক, বাঁচা গেল। আঁখি বিদায় হয়েছে, কিন্তু আমাকে জলদি কিছু একটা করতেই হবে। এভাবে চলতেই পারে না। আঁখিকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিতে হবে। তবে রেনু আমার সামনে হাত নেড়ে বলল, কি হলো, কি ভাবছো? আমি মুখটা আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ভাবছি আমাদের বিয়ের কথা। মনে হয় বিয়েটা একটু লেটেই হয়ে যাচ্ছে। ভাবছি আমাদের বিয়ের তারিখটা একটু এগিয়ে আনবো। তোমার পরীক্ষার আগে বিয়েটা সেরে নিলে কেমন হয়? আমার কথায় অনু চোখ বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে বেরিয়ে আসবে এক্ষুনি। অনু আমাকে বলল, তোমার মাথা ঠিক আছে? তুমি তো নিজে থেকেই বিয়েটা পিছালে, আর এখন বলছো লেট হয়ে যাচ্ছে। আমি রেনুর কোমরে হাত দিয়ে নিজের কাছে এনে জিজ্ঞেস করলাম, কেন? তুমি বুঝি আমাকে বিয়ে করতে চাও না? রেনু আমার কলার ধরে ধাক্কা দিয়ে আমাকে নিয়ে খাটের উপর পড়ে গেল আর আমার উপর শুয়ে পড়ল। আমার তো মন চাই আজকেই তোমাকে বিয়ে করে নিজের করে নি। ঠিক সেই মুহূর্তে আঁখি এসে তার বাজখাই গলায় বলে উঠল, আপু, তুই
তুই এখনো নিচে আসছিস না কেন? সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আমি আখির গলার স্বর শুনে রেনু লাফ দিয়ে আমার বুক থেকে নেমে যায়। খুব লজ্জা পেয়ে গেছে, মাথা নিচু করেই দৌড় দিয়ে চলে গেল। আমার রাগ পুরোটাই সেই লেভেলের উঠে গেছে। মন চাচ্ছে আখিকে মাথায় তুলে একটা আছাড় মারি। আমি কি রাগ দেখাবো, উল্টো ওই বেহায়া মাইয়াই বিছানায় এসে আমার কলার ধরে বলল, তোকে না বললাম যতদিন আমি তোর বউ আছি ততদিন তুই রেনুর কাছাকাছি যেতে পারবি না? এই মেয়ের সাহস দেখে তো আমি পুরাই অবাক। আমাকে কিছু বলতে না দিয়ে আখি বলতে লাগলো, মেয়েদের ছোঁয়ার খুব শখ তোর, তাই না? যদি এতই শখ হয় আমাকে ছু, আমি তো তোর বউই, অন্য মেয়েকে ধরার কি দরকার? কথাটা বলেই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট এক করে দেয়। আমি আখিকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিয়েই একটা কষে থাপ্পড় দিলাম। নিচে চলে আসি, টেবিলে গিয়ে রেনুর পাশে বসলাম। আমার ঠোঁটে কি যেন দেখে রেনু বলল, তোমার ঠোঁটে কি হয়েছে? বুঝতে আর বাকি রইল না এটা কি। তাই আমি কোনো রকমে ব্যাপারটা ম্যানেজ করতে করতে বললাম, তুমি ওই সময় করছিলে না মনে হয়। এরপর রেনু ওড়নাটা দিয়ে মুখটা মুছে ফেললাম। আমার কথা শুনে টেবিলে বসে থাকা সবাই মুচকি মুচকি হাসছে, আর রেনু লজ্জা পেয়ে মাথা নিচু করেই বসে আছে। তখন দেখলাম আখি নামছে উপর থেকে, আর ঠিক আবার সামনের চেয়ারটাতে বসে পড়লো। আমরা খাওয়া শুরু করলাম, কিন্তু মুশকিল হলো আখি তার পা দিয়ে আমার পায়ে খোঁচা দিচ্ছে। আমার মাথায় রক্ত উঠে গেল। একটু আগেই এমন একটা ঘটনা ঘটালো, আর এখন আবার এইসব করছে। আমি রেগে গিয়ে টেবিলের নিচে দিয়ে নিজের সর্বস্ব দিয়ে আখির পায়ে একটা লাথি মারলাম। তখনই দেখলাম আমার শ্বশুর আব্বা 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 বলে নাচতে শুরু করে দিয়েছে। কাম সারছে রে ভাই, কাকে লাথি মারতে গিয়ে কাকে মারলাম। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি হয়েছে। আমার শ্বশুর আব্বা ব্যথায় কোকিয়ে উঠে বলতে লাগলো, আমার পাটা বোধহয় গেল। সবাই সমস্যারে বলে উঠল, সে কি, পায়ে আবার কি হলো? অবস্থা বেগতিক দেখে আমার কিছু একটা করতেই হবে। তাই আমি আগ বাড়িয়ে বললাম, সে কি, পায়ে ব্যথা হচ্ছে? আপনি এখন কথা না বলে রুমে সোজা চলে যান। পায়ে ব্যথার সময় বেশি কথা বললা ঠিক নয়, পরে বরফ লাগালেই ব্যথা চলে যাবে। কিন্তু আমি ওনার কিন্তু কিছু না শুনে সোজা কোলে করে ওনাকে রুমে পৌঁছে দিলাম, আর আন্টির হাতে একটা আইস প্যাক ধরিয়ে দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে এলাম। তখন আবার রেনু বলে উঠল, কিন্তু বাবার হঠাৎ পায়ে আবার কি হলো? আমি রেনুকে বললাম, তুমি আর কিন্তু কিন্তু করো না, আসলে বয়স হয়েছে তো, তাই হয়তো বাতের ব্যথা উঠেছে। যাও গিয়ে জলদি রেডি হয়ে নাও, তোমার কলেজের সময় হয়ে যাচ্ছে, এমনিতেই অনেকগুলো ক্লাস মিস করেছো। এরপর রেনু গেল রেডি হতে, আর আমিও রেডি হয়ে গাড়িতে গিয়ে রেনুর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি গাড়িতে বসে আছি 5 মিনিট হয়, কিন্তু এখনও রেনু আসছে না। ফোন ধরতে ওপাশে থেকে উকিলবাবু বললেন, কাগজপত্র সব রেডি। আমি ওনাকে বললাম যাতে অফিসে পাঠিয়ে দেয়। ফোনটা রাখার পর বড় একটা হাফ ছাড়লাম। অবশেষে আঁখি নামক প্যারা থেকে মুক্তি পেতে যাচ্ছি। তখনই দেখি রেনু আর আঁখি একসাথে আসছে। কি ব্যাপার, আঁখি কেন আসছে? রেনু আমার পাশে বসলো আর আঁখি পিছনে। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, অনু আবার কোথায় যাবে? তখন অনু বলল, অনু নাকি রেনুর কলেজে অ্যাডমিশন নিয়েছে। আমি আর কিছু না বলে গাড়িটা স্টার্ট দিলাম। রাস্তায় রেনুর সাথে আমার অনেক কথাই হলো, কিন্তু আঁখি আজকে কেমন চুপচাপ। যাই হোক, ভালোই হয়েছে। এই মেয়ের কথা আমার বিষয়ে তো মনে হচ্ছে না। যাই হোক, ভালোই হয়েছে। এই মেয়ের কথা আমার কাছে বিষের মতো মনে হচ্ছে। কলেজে গেটে এসে তাদেরকে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে গেলাম। অফিসে ঢুকেই কাজে মন দিলাম। তখনই একটা পার্সেল আসলো, খুলে দেখলাম ডিভোর্সের লেটার। আমি সাথে সাথেই আঁখিকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই আঁখি রিসিভ করলো। ওপাশে থেকে আঁখি বেশ খুশি হয়েই বলল, আশিক, তুমি আমাকে ফোন দিয়েছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখনই আমি গম্ভীর গলায় বললাম, কাজ আছে বলেই ফোন দিয়েছি, না হলে তোমাকে আমি কখনোই ফোন দিতাম না। আচ্ছা, যে কারণে ফোন দিয়েছি, তুমি কি একটু দেখা করতে পারবে? কোথায়? তুমি কলেজের গেটের সামনে ফার্মেসির কাছে দাঁড়িয়ে থাকো, আর অনু যেন তোমাকে না দেখে। আচ্ছা, তাই হবে। তারপর আমি অফিস থেকে বেরিয়ে আঁকিকে পিক করে নিই। তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম।
তারপর দুইজনে 2 কাপ কফি অর্ডার করে আখিকে বসতে বললাম। আখির মুখ দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। তারপর সে হাসি মুখে জিজ্ঞেস করলো, বলো, কি জন্য আমাকে এভাবে লুকিয়ে ডেকেছো? তখনই আমি ওর দিকে ডিভোর্স পেপার কলম এগিয়ে দিয়ে বললাম, এই নাও, সাইন করে দাও। আখি আশ্চর্য হয়ে বলল, কিসের কাগজ এগুলো? তুমিই দেখে নাও। আখি কাগজটা পড়ে পাথর হয়ে গেছে। ও হয়তো আমার থেকে অন্য কিছু এক্সপেক্ট করেনি। ও হয়তো আমার থেকে এত কিছু এক্সপেক্ট করেনি। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তখনই আমি বললাম, কি হলো, সাইনটা করে দাও। দেখো আমার কাছে বেশি সময় নেই। তখনই আখি অশ্রু ভেজা নয়নে বলল, তুমি আমাকে সত্যিই ডিভোর্স দিয়ে দিবে? আমাকে একটা সুযোগও দিবে না? আমাকে কি ক্ষমা করা যায় না? যখনই আমি কিছু বলতে যাব ঠিক তখনই ওয়েটার কফি নিয়ে হাজির। সে কফিগুলো রেখেই চলে যায়। আমি তখন আখিকে বললাম, দেখো এইভাবে কান্নাকাটি না করে সাইনটা করে দাও। ব্যাস এইটুকুই। আর কিছু বলতে বা শুনতে আমি এখানে আসিনি। আখি নিচের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আমার খুবই রাগ হচ্ছে, কিন্তু এখানে আমি কোনো রকমই ঝামেলা করতে চাই না। তাই আমি নিজেকে সামলে ওয়াশরুমে চলে গেলাম। চোখ মুখে পানি দিয়ে ফিরে এসে দেখি আখি আর নেই, আর ডিভোর্স পেপারটায় সাইন করে চলে গেছে। তাই আমি ওকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম, কিন্তু ধরলো না। যা, না ধরলে নাই, আমার কাজ হয়ে গেছে। তাই শান্তি মনে বসে কফিটা শেষ করলাম। কফি শেষ করতেই রেনুর ফোন। আমিও খুশি হয়েই ফোনটা ধরলাম। তখনই রেনু বলল, আমি যেন তাড়াতাড়ি বাড়িতে যাই। বাড়িতে পৌঁছেই দেখি আপু আর দুলাভাই আর মা বসে আছে। আমি ওদের আগমনে অনেকটাই অবাক হলাম। এরা এখানে আবার কেন এলো? আমি সামনে এগোতেই রেনু আমাকে বলে উঠল, অনুকে তুমি আগে থেকেই চিনতে? রেনুর এই প্রশ্নে প্রথমে খুব অবাক হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম আমার পরিবার এই ব্যাপারটা খোলাসা করেছে। আর এটা নিয়ে ভেবেও লাভ নেই। আমি রেনুকে জানিয়ে দিতাম, আমি এতদিন শুধু ডিভোর্সের জন্য অপেক্ষা করেছিলাম। তোমার বোন অনুই সেই আখি, যার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। রেনু কঠিন গলায় বলল। তাহলে এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? তখনই আমি বললাম, কারণ হলো এতদিন আখির সাথে আমার ডিভোর্স হওয়ার অপেক্ষা করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল ডিভোর্সের আগে তুমি ব্যাপারটা জেনে গেলে আমাদের আর আমাকে আর বিয়ে করবে না। কিন্তু এখন ডিভোর্সটা হয়ে গেছে, আর আমাদের বিয়েতে কোনো সমস্যা নেই। এবার জলদি বিয়েটা করে ফেলতে পারলেই হবে। তখন রেনু যা বলল, আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছি না। রেনু আমাকে বলল, তুমি কি করে ভাবলে যে আমি এখনো তোমাকে বিয়ে করব? এটা জানার পরেও যে তুমি আমার ছোট বোনের বোন, তুমি ভাবলে কি করে যে আমি আমার বোনের সংসার ভেঙে দিয়ে তোমাকে বিয়ে করব? এসব কি বলছো তুমি? কিসের সংসারের কথা বলেছো তুমি? তুমিই সবটাই জানো, তারপরও এমন কেন করছো? আর এখন আখির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে এগুলো বলার মানে কি? না, কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ অনু তোমাকে এখন ভালোবাসে, আর আমি আমার বোনকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই জন্য তুমি আবার অনুকে মেনে নাও। দেখো, অনু ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই তোমার উচিত ওকে ক্ষমা করে দেওয়া। এসব কি বলছো তুমি? তুমি ভালো করেই জানো আমি ওকে কতটা ঘৃণা করি। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তোমাকে এখন ভালোবাসি না, আর তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। দেখো রেনু, আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর তুমি যে এসব আখির জন্য বলতেছো, আমি তা খুব ভালো করেই জানি। আরে তুমি তো একদিন বলেছিলে যে আমার অতীত নিয়ে তুমি কখনোই কোনো রকম প্রশ্ন করবে না, আর আমার সব কিছু জানার পরও আমাকে বিয়ে করতে চেয়েছিলে। এখন কি হলো? রেনু কোনো কথা বলছে না। তখনই আমি বললাম, দেখো রেনু, আখিও আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে, আর সেই জন্যই তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। তখন রেনু বলল, না, ও সাইন করেনি, তুমি ওকে জোর করেছিলে, আর এই জন্যই ও আত্মহত্যা করতে গিয়েছিল। আমি ঠিক সময় মতে ওকে না আটকালে আজকে একটা বড় অঘটনই ঘটে যেত। দেখো, আমি তোমাকে বিয়ে করলে আমি কোনোদিনও সুখে থাকতেই পারবো না। আমার বোনকে কষ্টে রেখে আমি এটা কিছুতেই করতে পারবো না। তাই এটাই ভালো হবে, তুমি অনুকে মেনে নাও। আমি আমি আমার পছন্দ মতো কাউকে বেছে নেব। তুমি তো প্রথমেই এটাই চেয়েছিলে। দেখো, তখনকার বিষয়টা আলাদা ছিল, আর এখনকারটা অন্য।
এখন আমি তোমাকে ভালোবাসি, আর আমার যদি বিয়ে করতেই হয় তাহলে আমি তোমাকেই করব, আর কাউকে না। তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো নাকি, যে তুমি বললি আর আমি মেনে নিলাম? আমাকে না পেলে তুমি ভালো থাকতে পারবে তো? আমি জানি আমাকে ছাড়া তুমি আর কাউকে মেনে নিতে পারবে না, তাই আমার সাথে এগুলো বলে কোনো লাভ নেই। এরপর রেনু যা করলো তাতে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। রেনু বলল যে, আমি জানতাম তুমি এগুলোই বলবে, এই জন্যই এ দেখো। বলে রেনু আমাকে একটা ছেলেকে দেখালো। এতক্ষণে আমি খেয়াল করিনি। রেনু ছেলেটাকে দেখিয়ে বলল, ও হলো আমার বর, আজকেই আমরা বিয়ে করেছি। তখনই আমি বললাম, এসব কি বলছো তুমি? আমি এগুলো বিশ্বাস করি না। তখন রেনু আমার সামনে একটা কাগজ ধরলো। সেই কাগজটা হলো রেনু আর রাকিবের, হয়তো ওই ছেলেটার নামই রাকিব, বিয়ের রেজিস্ট্রি পেপার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাতে সাক্ষী হিসাবে সাইন করেছে আবার নিজের বাবা। আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। শেষ পর্যন্ত রেনু আমার সাথে এমনটা করলো, আর বাবাই বা এটা কি করে হতে দিতে পারলো? তিনি তো জানেন যে আমি রেনুকে কতটা ভালোবাসি, তাহলে কেন এমনটা করলেন? আমি পিছাতে পিছাতে পেছনে থাকা চেয়ারটাতে বসে পড়লাম। আবার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টির মতো জল পড়ছে। আমি রেনুকে বলতে চাচ্ছি কেন আমার সাথে এমনটা করলো, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই আমার গলার কাটায় লবণ দিতে আদিবা বলে উঠল, দেখ ভাইয়া, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আখি সত্যিই বদলে গেছে, না হলে তোর জন্য নিজের জীবন দিতে চাইতো। ওর কথাটা আমার শুনে আবার খুবই রাগ হলো, কিন্তু তার চেয়েও বেশি রাগ হচ্ছে রেনুর উপর। ও কেন আমার সাথে এমনটা করলো? আমি চলেই যাচ্ছিলাম, রেনুই তো আমাকে আটকালো। তারপর আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন আমার সাথেই এমনটা করলো। তারপর দেখি রেনুর বাবা হাসি মুখে কাজীকে নিয়ে উপর থেকে নামছে, আর আমার কাছে এসেই কাজী কতগুলো কথা বলতে লাগলো, যেগুলো বিয়ের সময় বলা হয়। আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। উঠে গিয়ে রেনুর গালে একটা চর বসিয়ে দিয়ে বললাম, আমার পরিবার আর আখি আমার সাথে যেটা করেছিল তাতে আমার এতটুকু কষ্ট হয়নি যতটা আজ হচ্ছে। আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার সাথেই এমনটা করলে? তোমরা আমাকে ভেবেছোটা কি আমার কোনো ভালো লাগা খারাপ লাগা নেই? অবশ্য ঠিকই, আমার এসবেই অভ্যস্ত হয়ে গেছে। বিশ্বাস করো, আমার না একটুও কষ্ট হচ্ছে না। তারপর শান্ত গলায় বললাম, ভালো থেকো তোমরা। কথাটা বলেই আমি দরজা দিয়ে বেরিয়ে আসতে যাব, তখন বাবা আমার পথ আটকালেন। তখন আমি তাকে বললাম, আমি সবসময় ভাবতাম আপনি আমাকে বোঝেন, কিন্তু আজ সেটা ভুল প্রমাণিত হলো। এরপর হাত দিয়ে চোখের পানি মোছার বৃথা চেষ্টা করতে করতে আশিক রেনুদের বাড়ি হতে বেরিয়ে এলো। পেছন থেকে কেউ কেউ হয়তো আশিককে ডাকছিল, কিন্তু আশিকের আর কারো কথা শোনার ইচ্ছা ফুরিয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আশিক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসে। তার চোখ দিয়ে জল পড়া থামছেই না। এরপর টিকিট কাউন্টারের সামনে একটা লাইন এসে দাঁড়িয়ে পড়ে। তখন কেউ তাকে জিজ্ঞেস করেছিল, যে কোথায় যাবেন, কোথাকার টিকিট দেব? আশিক লোকটার চেঁচামেচিতে বাস্তবে ফিরে। লোকটা আবারও বলল, আরে ভাই, যাবেন কোথায়? কোথায় যাব? আসলে আশিক কোথায় যাবে সে নিজেও তো জানে না। কাউন্টারের লোকটা বেশ বিরক্ত হয়ে যায় আর বলল, আরে যান তো এখান থেকে। কোথা থেকে যে এসব চলে আসে কে জানে, শুধু শুধু আমার এতটা সময় নষ্ট করলো। আশিক যে লোকটাকে সরি বলবে সেই অবস্থাতেও নেই, তাই সে ধীরে ধীরে পিছিয়ে আসে আর পাশে থাকা প্ল্যাটফর্মের বেঞ্চে বসে পড়ে। তখন কে যেন আশিকের নাম ধরে ডাকছে। আশিক প্রথমে খেয়াল করেনি। যখন লোকটা তার সামনে এসে দাঁড়ালো তখন আশিক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আশিকের চোখের জল পড়ার গতি যেন আরো বেড়ে গেল। নিলয়কে দেখে আশিক খুবই অবাক হয়ে যায়। নিলয়ের সাথে আয়শাও এসেছে। নিলয় অবাক হয়ে আশিককে বলল, তুই এখানে কি করছিস আর তুই কাঁদছিস কেন? আশিক সাথে সাথে নিজের চোখ মুছতে বলল, কই না তো, আমি কাঁদছি না। এটা বল তোরা এখানে কি করে? আর আয়েশা, কেমন আছো তুমি? নিলয় আশিকের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে আর বলল, আব্বে সালা, তুই আমার চোখকে ধোকা দিবি? নিশ্চয়ই বড় কিছু হয়েছে। কি হয়েছে সেটা বল।
আশিক মাথা নিচু করে বসে আছে। তখন নিলয় কিছুটা অভিমানী সুরে বলল, ওই আয়েশা, চলো এখান থেকে। আশিকের বোধহয় আমাদের এখানে আসাতে অসুবিধা হচ্ছে। ও শুধু মুখে বলতে পারছে না। আমি বুঝে গেছি, ও চাইছে আমরা এখান থেকে চলে যাই। চলো চলো। নিলয়ের কথা শুনে আয়শা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয়রা যখনই ঘুরে দাঁড়াবে তখনই আশিক বলে উঠল, দাঁড়া দোস্ত, আমি সব বলবো, আগে তুই বস আমার পাশে। নিলয় আর আয়শা আশিকের পাশেই বসে পড়ে আর আশিক সব কিছুই খুলে বলে। ওই আখি আবারও? আমি তো বিশ্বাসই করতে পারছি না, রেনু আর আখি দুজনে বোন। হুম। তারপর তারা কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর হঠাৎই আয়েশা বলে উঠল। আশিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, না, তবে আমার মনে হচ্ছে এখানে থাকলে আমি বেঁচে থাকতে পারবো না এইভাবে, তাই বাইরে কোথাও চলে যাব। তুই কি শিওর? সত্যি তুই বাইরে কোথাও চলে যাইতে চাস? তাছাড়া তো আবার কোনো উপায় দেখছি না। ঠিক আছে, তুই যখন চলে যাবি বলে ঠিক করেছিস, তখন আমরা তোকে আটকাবো না। আমারও মনে হয় এখানে থেকে থেকে কষ্ট পাওয়ার চাইতে এখান থেকে দূরে গিয়ে যদি তোর কষ্টটা ভুলে থাকতে পারিস, তাহলে এটাই ভালো। এরপর নিলয় আশিকের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমার একজন কাজিন সিঙ্গাপুর থাকে, ওখানে সে নিজের একটা বিজনেস শুরু করেছে। ওর একজন পার্টনার দরকার। আসলে নতুন বিজনেস তো, আমাকে ওর সাথে পার্টনারশিপে কথা বলেছিল, কিন্তু আমি আয়েশা আর মা বাবার কথাটা শুনে না করে দিয়েছিল। তারা চায় আমি যেন এইখানে ওদের কাছে সবসময় থাকি। তুই না হয় ওই সুযোগ নে, ওর সাথে পার্টনারশিপে যা। এতে তুই কাজে ডুবে থাকলে সব কিছু সহজে ভুলে থাকতে পারবি। তখন আশিক মুখে একটা হাসি ফুটানোর চেষ্টা করে বলল, ঠিক আছে, তুই তোর কাজিনের সাথে কথা বলে দেখ। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করতে এসেছিলি? আর এখন যাবিটাই বা কোথায়? তখন নিলয় বলল, আরে অনেক দিন ধরে নানুর বাড়ি যাই না। সেদিন নানু ফোন করে বলল সে বউকে নিয়ে একটু ঘুরে আসতে, তাই আর কি ওইখানেই যাচ্ছি। এখানে থেমেছি আয়েশার জন্য। আয়েশা তার এক বান্ধবীর সাথে দেখা করতে চাইছিল। এরপর আশিক কিছুক্ষণ ভেবে বলল, তোর নানুর বাড়ি ঢাকাতে, তাই না? হুম। আর শোন, এখন তুইও আমাদের সাথেই যাচ্ছিস। ঢাকায় গেলেই না হয় তোর সব ব্যবস্থা করা যাবে। এরপর তারা তিনজনই ঢাকাগামী ট্রেনে বসে পড়ে। নিলয় আয়শারা সাথে কথা বলতে বলতে আশিকের মনটাও অনেক ভালো হয়ে যায়। আর এদিকে রেনুর অবস্থা খারাপ, সে শুধু দরজা লাগিয়ে কেঁদেই যাচ্ছে। আসলে সে তো আশিককে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে। শুধু বোনকে বাঁচানোর জন্যই আশিকের সামনে এমন একটা নাটক করেছিল যাতে আশিক রেনুকে ঘৃণা করে এবং আখিকে বিয়ে করে নেয়। কিন্তু আশিক যে এমনটা করবে রেনু সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। তাই রেনু এখন আশিকের চলে যাওয়ার জন্য নিজেকেই দুষছে। তার জন্যই আশিক সবকিছু পেয়েও আবার হারিয়েছে। এর জন্য হয়তো আশিক তাকে কখনোই ক্ষমা করবে না। বাইরে থেকে সবাই রেনুর ঘরের দরজা ধাক্কাচ্ছে আর রেনুকে এক নাগাড়েই ডেকেই যাচ্ছে, কিন্তু রেনুর কোনো সাড়া শব্দ নেই। তাই বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে, কিন্তু ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। তারা যা ভেবেছে তেমন কিছুই রেনু করেনি। রেনু চুপ করে বিছানার মাঝে বসে আছে আর কাঁদছে। তখন রেনুর মা রেনুকে বলল, কিন্তু রেনুর কোনো সাড়া নেই। সে ওভাবেই বসে আছে আর নীরবে কেঁদেই যাচ্ছে। রেনু কিছু বলছে না দেখে রেনুর বাবা বলল, আমাদের রেনুকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। এই বলে সবাই রেনুর রুম থেকে বেরিয়ে যায়। শুধু আখি এখানে থেকে যায়। আখি রেনুর কাছে এসে বলে, আপু, তুই আমাকে ক্ষমা করে দে। আমার জন্যই তোর আর আশিকের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আসলে বুঝতে পারিনি যে তোরা একে অপরকে এতটা ভালোবাসিস। আমারই বোঝা উচিত ছিল যে জোর করে আর কিছু হলেও ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু এতেও রেনু কোনো রিয়াকশন নেই। এভাবে কেটে যায় সপ্তাহখানেক। রেনু সবার সাথে কথা বলা ছেড়েই দিয়েছে, খাবারও ঠিক মতো খাচ্ছে না, আর বাইরে যাওয়া তো একেবারেই বন্ধ করে দিয়েছে।
কোনো বিশেষ প্রয়োজন ছাড়া রেনু এখন কারোর সাথে টু শব্দটিও করে না। সবসময় ঘরে একা একা বসে থাকে আর মাঝে 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 আশিকের কাপড় চোপড় নিয়ে পাগলের মতো আশিকের সাথে কথা বলে। রেনুর এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় আর আশিককে সবাই পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আসলে যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা অনেক সহজ, কিন্তু যে চলে যায় তাকে খুঁজে বের করা অসম্ভব। অন্যদিকে আশিক নিজের ব্যবসায় মন দেয়। খুব মন পড়ে রেনুর কথা, কিন্তু তাকে রেনুকে ভুলতে হবে, কারণ রেনু এখন আর আশিকের নেই, সে এখন অন্য কারো। যদিও সারাদিন কাজের চাপে রেনুর কথা ভুলে থাকতে পারে, কিন্তু রাত হতেই যেন রেনুর স্মৃতিগুলো আশিকে জেঁকে ধরে। সে নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু শত চেষ্টা করেও আশিক রেনুকে ভুলতে পারে না, তাই রাতের আধারে অশ্রু বিসর্জন দিয়ে যায়। এভাবেই চলতে লাগলো ওর জীবন। অবশ্য আশিকের এখানে অনেক ভালো বন্ধু বান্ধব হয়েছে। তার মধ্যে প্রথম হলো নিলয়ের কাজিন, নাম হলো রাসেল। সেও আশিকের সমবয়সী, এখনো বিয়ে করেনি। রাসেল আশিকের সম্পর্কে সবকিছুই জানে, তাই সব সময় আশিককে খুশি খুশি রাখার চেষ্টা করে। আশিক সবার সামনে হাসি হাসি মুখ নিয়ে থাকলেও ভিতরে ভিতরে অনেক কাঁদে। ওর মনটা সব সময় রেনুর জন্যই কাঁদে। এভাবেই আশিক আর রেনুর সময় কাটতে লাগলো। প্রায় 2 বছর পার হয়ে গেছে। আশিক এখন তার বিজনেসে অনেকটাই সফল। মনের কষ্টটাও অনেকটাই কাটিয়ে উঠেছে সে। আশিকের বন্ধুরা আশিককে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করতে বলে, কিন্তু আশিক শুধু একটা হাসি দিয়ে কথা ঘুরিয়ে অন্য কোনো কথায় চলে যায়। এখন তার বন্ধুরাও তাকে আর কিছুই বলে না। তারা এটা বুঝে গেছে যে আশিক রেনুকে ছাড়া তার জীবনে আর কাউকে আসতে দেবে না, কিন্তু আশিকের মনের ভাবনা হলো সে আর কোনো সম্পর্কে জড়াবে না, কারণ তার সব সম্পর্কগুলোই তাকে খুবই কষ্ট দিয়েছে। এখন একমাত্র বন্ধুত্ব নামক সম্পর্কের দামটাই আশিকের কাছে আছে। বাকি সব সম্পর্কের ওপর আশিকের কেমন যেন ঘৃণা সৃষ্টি হয়েছে। এই 2 বছরে আশিক একবারের জন্য বাড়িতে কারো খবর নেয়নি। শুধু বাংলাদেশে কয়েকবার নিলয় আর আয়েশার সাথে কথা হয়েছে। একদিন আশিক অফিসে নিজের কেবিনে বসে আছে, সেই সময় রাকিব এসে হাজির, আর তার মুখটা কিরকম যেন গম্ভীর। তখন আশিক তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন রকিব জবাব দিল, মা বাবা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে বলছে একে যদি আমি বিয়ে না করি তাহলে তারা নাকি আমার সাথে কথাও বলবে না। কি হয়েছে? সেটা ভালো কথা, করে নে বিয়েটা। আর কতদিন এভাবে একা একা থাকবি? নিশ্চয়। কি হলো, মেয়ে পছন্দ হয়নি? দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে আশিক বলল, না, মেয়েটা অনেক রূপবতী, আবার অনেক গুণবতী। তাহলে তোর বিয়ে করতে সমস্যাটা কোথায়? আসলে হয়েছেটা কি, যখন আমি কলেজে পড়তাম তখন একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, তাকে অনেক দিন ফলো করি। তারপর একদিন সাহস করে তাকে প্রপোজ করে ফেলি, কিন্তু সে আমাকে ফিরিয়ে দেয়। তো এই ব্যাপার, তার মানে তুই এখনো ওই মেয়েকেই ভালোবাসিস, তাই তো? হ্যাঁ, খুব বেশি ভালোবাসি, কিন্তু সমস্যাটা এটাও না। আরে বেটা, তাহলে তোর সমস্যা কি? তোর কি কোনো গোপন সমস্যা আছে নাকি? রাকিব কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়ে বলে, আরে না না, তেমন কিছুই না। তাহলে? আসলে আমি যেই মেয়েটাকে ভালোবাসি এটা সেই মেয়েটাই, কিন্তু আমার ভয় হচ্ছে এটা নিয়ে যে যেই মেয়ে আমাকে একদিন ফিরিয়ে দিয়েছিল সে কেন আমাকে এখন বিয়ে করতে যাবে। আহ, এই সমস্যা? আরে তখন হয়তো মেয়েটা তোকে ফিরিয়ে দিয়েছিল কারণ ও হয়তো ওর মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করতে চেয়েছিল, কিংবা সে লাভ সাপে বিশ্বাসই করতো না, অ্যারেঞ্জ ম্যারেজটাই তার কাছে পছন্দের ছিল। অথচ সে হয়তো লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। সিম্পল ব্যাপার। এবার রাকিব খুশি হয়ে বলল, সত্যি মামা, এমনটাই হয়েছিল, কিন্তু আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। আরে এত না ভেবে তুই মেয়েটার সাথে কথা বলে দেখ, তাহলে সব সংকোচ শেষ হবে।
তখন রাকিব বলল, ঠিক বলেছিস, আমি নেহার সাথে কথা বলে দেখি। এই বলে রাকিব তার নিজের কেবিনে চলে যায় আর আশিক তার কাজে মন দেয়। কিছুক্ষণ পর রাকিব দৌড়ে এসে আশিককে বলল, মামা, তুই ঠিকই বলছিলি, আমার বিয়েটা হচ্ছে সামনের সপ্তাহেই। আর তোর কিন্তু কালকেই আমার সাথে দেশে ফিরতে হবে। আরে সেটা কি করে হয়? তুইও চলে যাবি, আমিও চলে যাব, তাহলে বিজনেস কি হবে? রাকিব তখন মন খারাপ করে সামনের চেয়ারটাতে বসে পড়ে আর বলে, তার মানে তুই বলতে চাচ্ছিস তুই আমার বিয়েতে থাকবি না? ঠিক আছে, তাহলে আমি আর বিয়েটা করছি না। আমি ফোন করে না করে দিচ্ছি। তখনই আমি বললাম, আরে পাগল, আমি কখন বললাম যে তোর বিয়েতে আমি যাব না? আমি শুধু বলতে চাচ্ছিলাম যে আমি একটু পরেই যাব। তুই এখন যা আর ভাবির সাথে সময় কাটা, শপিং কর, নিজের মধ্যে একটা বোঝাপড়া তৈরি কর। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোর কথা, কিন্তু তোকে কিন্তু গায়ে হলুদের আগে আসতে হবে। আর না হলে শুনে রাখ, আমি বিয়েটাই করব না। তখন আশিক একটা হাসি দিয়ে বলে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। এরপর রাকিব চলে যায় দেশে। দেখতে দেখতে বিয়ের সময় এগিয়ে আসে আর আশিকেরও দেশে যাওয়ার সময় হয়ে আসে। তাই সে ম্যানেজারকে সবকিছু বুঝিয়ে দিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিমান এইমাত্র বাংলাদেশের মাটিতে নামলো আর সেই সাথে আশিকের ভেতরটাও কেঁপে উঠল। একে মনে পড়তে লাগলো সব স্মৃতিগুলো, যেগুলো সে এতদিন এত কষ্ট করে ভুলেছিল। আজ সেগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। মা, বাবা, আদিবা, রিনু সবার কথা তার মনে পড়ছে। কেমন আছে তারা? হয়তো তারা এতদিনে আমাকে ভুলেই গেছে। আদিবার কোলে হয়তো একটা ছোট্ট পুচকে চলে এসেছে। হয়তো পুচকাটা বেশ বড় হয়ে গেছে, আনুমানিক 1.5 বছর হবে। রেনুও হয়তো ওর স্বামী। সংসার নিয়ে সুখেই আছে। এইগুলো ভাবতে ভাবতে আশিকের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তখনই ইয়ার হোস্টেস বলে উঠল, Sir, any problem? We are in Bangladesh now. You need to get down. আশিক তখন সাথে সাথে দাঁড়িয়ে পড়ে আর বেরিয়ে পড়ে। বিমানবন্দর থেকে বেরিয়ে নিলয়কে ফোন দেয়, কারণ নিলয় তাকে নিতে আসার কথা। ফোন দিয়ে বুঝতে পারে নিলয় অনেক আগেই এসে আশিকের জন্য অপেক্ষা করছিল। এরপর নিলয়ের সাথে আশিকের দেখা হতেই আশিক নিলয়কে জড়িয়ে ধরে। তখন নিলয় বলে ওঠে, আরে মামা, তোকে তো আমি চিনতেই পারছি না। তখন আয়েশা বলে উঠল, বিদেশে থেকে তো তুমিও মনে হয় আরও স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছো। একটু সাবধানে থেকো, যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছ। কথাটা বলেই একটা মুচকি হাসি দিল আশিক তখন আয়েশার দিকে তাকিয়ে। আরে এই ছোট্ট বাবুটা বুঝি তোমাদের? বলেই আয়েশার কোল থেকে বাবুটাকে কোলে নিলাম। তারপর তারা রাকিবদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাকিব আশিককে দেখে হেব্বি রেগে গেল, কারণ আশিকের গায়ে হলুদের আগে কথা এসেছিল আর সে এসেছে বিয়ের আগের দিন রাতে। যাই হোক, বন্ধুদের মধ্যে সবকিছু মিটিয়ে নিয়ে তারা সবাই রাতের ঢাকা শহরটা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, ফিরে এসে ঘুমিয়ে পড়ে, কারণ কালকে তো আবার অনেক ঝামেলা পেয়ে হতে হবে তাদের। পরের দিন বরযাত্রীরা কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে সামনে বসেছে নিলয় আর আয়েশা। নিলয় গাড়ি ড্রাইভ করছে আর পেছনে রাকিবের সাথে বসেছে আশিক আর রাকিবের বোন। বিয়ে বাড়িতে গিয়ে আশিক একটু অবাক হয়, কারণ এখানে তো আশিকের পরিবারের সবাই হাজির আছে। আশিক এখন কি করবে ভেবে পাচ্ছে না, কারণ সে কারো সামনে যেতে চায় না, আবার এখান থেকে চলে যাওয়ারও কোনো পথ নেই। কোনো উপায় না দেখে আশিক বরের সাথে সাথে ভেতরে ঢুকলো। ভেতরে যাওয়ার পর বর তো নিজের জায়গায় বসে পড়ে, তবে আশিকের জায়গাটা কনের পক্ষের কিছু মেয়ে এসে মেরে দেয়। তাই আশিক ভিড় ঠেলে এক কোনায় অন্য মানুষ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই কেউ একজন আশিকের কাঁধে হাত রাখলো। আশিক ঘাড় ফেরাতেই দেখলো তার বাবা। আশিক শুধু তার বাবার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিন্তু এই কিছুদিনের অভিজ্ঞতায় আশিক অনেকটাই শক্ত হয়েছে, তাই সে স্বাভাবিকভাবেই বলল, কেমন আছেন? তখন আশিকের বাবা কান্না কণ্ঠে বলল, কিভাবে ভালো থাকবো? তুই তো আমাদের পর করে ফেলে চলে রেখে গেলি। আমার কিছুই করার ছিল না। এখানে থাকলে হয়তো এতদিনে আমি মরে যেতাম।
তাছাড়া আপনাদের খারাপ থাকার কথা নয়। আপনারা সবাই একসাথে আছেন, আমার মতো একা না। তুই কি এখন আমাদের উপর রেগে আছিস? রাগ কি না জানি না, তবে আমার খুব কষ্ট হয়েছিল, আর তা থেকে মুক্তির জন্য বাইরে কাজ নিয়ে পড়েছিলাম। আশিক সামনে তাকিয়ে দেখে মা দুলাভাইও এখানে এসে পড়েছে। মা কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছিস বাবা? আশিক কিছু না বলেই সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। তখনই আদিবা সামনে এসে দাঁড়ায়, তার কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। আদিবা বলল, ভাইয়া, তুই কি আমাদের কোনোদিনও ক্ষমা করবি না? আর কত শাস্তি দিবি আমাদের? বাচ্চা মেয়েটা আশিককে দেখে তার কোলে লাফিয়ে চলে আসে আর খিলখিল করে হাসতে থাকে। আশিকের কাছে বাচ্চাটা অনেক ভালো লাগে, তাই ও ভাগ্নের সাথে কিছুক্ষণ খেলা করে। তারপর আদিবার দিকে তাকিয়ে বলে, ওর নাম কি রেখেছে? আদিবা বলল, সিনহা। খুব সুন্দর নাম। কি মামা, কেমন আছো তুমি? তোমার নামটা অনেক সুন্দর। তুমি জানো মামা, তোমার জন্য আমি কত কিছু এনেছি। আর সিনাহ যেন আশিকের সাথে হেসে হেসে ভাঙা ভাঙা করে কিছু বলছে। আসলে সিনহা সবে কথা বলা শিখেছে। এইভাবেই সে ভাগ্নির সাথে কথা বলছিল। তখন আদিবা বলল, ভাইয়া, তুই কি আবার চলে যাবি? সিনহাকে কোলে নিয়ে বলল, এখানে শুধু বিয়েটার জন্যই এসেছিলাম। একটা কথা ছিল ভাইয়া। বলো। ভাইয়া, আসলে রেনু। দেখ, আমি ওর সম্পর্কে কিছুই শুনতে চাই না। ওইসবে অনেক কষ্টে আমি ভুলেছি, তাই আমাকে আর এসব মনে করিয়ে দিস না। তখনই একটা মেয়ে এসে বলল, জি, আমি আশিক। তখন আশিক সিনহার গালে একটা কিস করে আদিবার কাছে দিয়ে বলল, পরে কথা হবে। আর আমি ভাবছি কিছুদিন বাড়িতে থেকে যাব। আশিকের কথাটা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। তারপর আশিক রাকিবের কাছে আসে। আশিক রাকিবের কাছে পৌঁছাতেই রাকিব বলে উঠল, কিরে, কই গেলি আমাকে একা ফেলে? এখানে এসে তোরা সবাই আমাকে ফেলে কেটে পড়লি। কোথায় এখান থেকে আমাকে একটু সাহস জোগাবি তা না। আরে ভাই, আমার খুব নার্ভাস লাগছে। নতুন জামাই তো একটু একটু হতেই পারে। এসব কথা বাদ দিয়ে আমার পাশে একটু বসে থাক, হাঁটার অনেক সময় পাবি। এই বলে রাকিব আশিককে টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। তখন কিছু মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে, হয়তো বরকে দেখার জন্য। তাদের মধ্যে একটা মেয়েকে দেখে আশিক চমকে ওঠে, কারণ এটা আর কেউ নয়, আখি। আশিক রাকিবকে জিজ্ঞেস করলো, কে ওটা? রাকিব বলল, এটা নাকি কনের ভাবি। তার মানে আখির বিয়ে হয়ে গেছে। আখিও আশিককে দেখে পুরো স্তম্ভিত হয়ে গেছে। আখির মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে অস্ফুট কণ্ঠে বলে উঠল, আশিক, আশিক, তুমি এখানে? রাকিব কথাটা শুনে অবাক হয়ে আশিকের দিকে তাকিয়ে আছে। তারপর আশিক স্বাভাবিকভাবে জবাব দিল, কেন আসতে পারি না? না, আমি ওভাবে বলিনি। তুমি একটু ওইদিকে আসতে পারবে? তোমার সাথে কিছু কথা ছিল। আশিক আখির সাথে কথা বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সবার তাদের দিকে তাকিয়ে আছে, তাই আশিক এরকম বাধ্য হয়ে বলল। ঠিক আছে, চলো। তাই আশিক একরকম বাধ্য হয়েই বলল। তারপর তারা একটা বাগানের দিকে যায়। সেখানে যাওয়ার পরেই আশিককে অবাক করে দিয়ে আখি তার পায়ে পড়ে যায় আর বলতে লাগলো, আশিক, আমাকে ক্ষমা করে দাও, আর প্লিজ আমার আপুকে বাঁচাও। রেনুকে বাঁচানোর কথাটা শুনে আশিকের বুকের বাম পাশটা কেঁপে উঠল। আশিক তখন আখিকে ছাড়াতে বলল, আরে কি হচ্ছে, ছাড়ো আমাকে। আর রেনুর কি হয়েছে যে আমাকে তাকে বাঁচাতে হবে? তখন আখি কাঁদা শুরু করে দিয়েছে। আসলে ওই দিন ডিভোর্সের পর আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু আপু আমাকে দেখে আটকিয়ে ফেলে। আর আমাকে কারণ জিজ্ঞেস করায় আমি আপুকে সব বলে দিয়েছিলাম। আর আমি আপুকে বলেছিলাম যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাই আপু তোমার জন্য ওই দিন ওই ছেলেটাকে নিয়ে নাটক করেছিল, আর সেটা সবাই জানতো। আপু ভেবেছিল যে তুমি আপুর উপর রাগ করে হলেও আমাকে বিয়ে করে নিবে। আশিক আখিকে থামিয়ে দিয়ে বলে, এক মিনিট, তুমি বলতে চাচ্ছ ওই দিন রেনু আমার সাথে নাটক করেছিল? তাহলে ওই রেজিস্ট্রি পেপারটা কিসের ছিল? আসলে ওইটা একটা ফেক কাগজ ছিল। এবার আখির কান্না আরো বেড়ে গেল আর বলতে লাগলো,
আমি সত্যি অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমি এটা জানতাম না যে আপু তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু তারপরও আমি তাকে এটা করতে বাধ্য করেছিলাম। এই কথা বলে আখি ডুকরে কাঁদতে লাগলো। তুমি জানো, তুমি যখন ওই দিন চলে গিয়েছিলে, আপু ভাবতে লাগলো যে তার জন্যই তুমি আবার সব কিছু হারিয়ে ফেলেছিলে। সেদিন থেকে আপু ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে কথা বলতো না, আর নিজেকে তোমার ঘরটাতে বন্দি করে নিয়েছে। তোমার ঘরে থেকেই পাগলের মতো তোমার কাপড় চোপড়ের সাথে কথা বলতে থাকে, আর কাউকে ওই ঘরে ঢুকতে দিত না। অনেকবার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিল। এই জন্য আপুকে সবসময় নজরে নজরে রাখতে হয়। প্রথমে আমরা ভেবেছিলাম যে কিছুদিন গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন তোমার জন্য আপুর পাগলামো বাড়তেই থাকে। আমরা তোমাকে অনেক খুঁজি, কিন্তু কোথাও পাইনি। পরে কেউ একজন বলেছিল যে তুমি সিঙ্গাপুর চলে গেছো। আমরা তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু তুমি সব পথ বন্ধ করে দিয়েছিলে। আমরা তো এটাই জানতাম না তুমি সিঙ্গাপুরে কোথায় আছো, তাই আর তোমাকে খুঁজে পাইনি। আপু এতদিনে একটুও বদলায়নি, সেই আগের মতোই ঘরকোনা হয়ে আছে। অবশ্য এখন একটু নর্মাল হয়েছে, কিন্তু সবার সাথে মিশে না, বিশেষ কারণ ছাড়া বাড়ি থেকে বের হয় না, আর আমার সাথেও এখন কোনো কথাই বলে না। এখন শুধু তুমিই পারো আপুকে আবার আগের মতো স্বাভাবিক করতে। প্লিজ না করো না। দেখো, যা কিছু হয়েছিল সব আমার জন্য, আপুর কোনো দোষ ছিল না। তখন আশিক বলল, দোষ ছিল না মানে? কারণটা যেটাই হোক না কেন, রেনু আমার সাথে অনেক খারাপ করেছে, ওর জন্য অনেক কষ্ট সহ্য করেছি আমি। আর না, কথাটা বলেই আখির আর কোনো কথা না শুনে আশিক চলে এসে আগের জায়গায় বসে পড়ে। তখনই রাকিব আশিকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, আর আশিক তাকে বলল, পরে সব বলবো, এখন তুই নিজের বিয়েটা নিয়ে ভাব। একটা মুচকি হাসি দিয়ে বলল, কিন্তু আশিকের মন শান্ত হচ্ছে না। বারবার রেনুর কথাই মাথায় ঘুরছে। সত্যি রেনু ভালো আছে তো? এইসব ভাবতে ভাবতে রাকিবের বিয়েটা হয়ে গেল। তারপর রাকিব আর তার বউকে রাকিবদের বাড়িতে পৌঁছে দিয়ে আশিক যেই রাকিবদের গেট দিয়ে বের হতে যাবে, তখনই ওর সামনে রেনুর বাবা মা আর আখি এসে হাজির। এসেই বলতে লাগলো, আমাদের মেয়েকে বাঁচাও, আমাদের মেয়েকে বাঁচাও, হ্যান ত্যান। আখির সবগুলো কথা আবার বিটিভির মতো রিপ্লে দিল। এমনিতেই আশিকের রেনুর কথা ভেবে ভেবে মনটা খুব অশান্ত হয়ে আসছিল, তার উপর এদের কথাগুলো তার কাছে বিরক্ত লাগছিল। তাই দিল ইচ্ছে মতো কতগুলো কথা শুনিয়ে, তারপর ওখান থেকে চলে আসে। এদিকে আশিকের চোখ দুটো রেনুকে দেখার জন্য অস্থির হয়ে গেছে, তাই আর থাকতে না পেরে রেনুদের বাড়ির সামনে চলে যায়। কিন্তু বিপত্তি হলো, একটু আগে এসে সবাইকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে, তাই তাদের সামনে দিয়ে রেনুর কাছে যাওয়াটা কীরকম লাগে। আবার আশিকের রেনুর সাথে দেখা করতেই হবে। কোনো উপায়ন্তর না দেখে আশিককে বাড়ির পেছন দিক দিয়ে দেওয়াল চপকালো। কিন্তু এখানেও আরেক বিপদ, কুকুর। এই বাড়িতে আবার কুকুর আনলো কে? আসলে আশিক আবার কুকুরে ভীষণ ভয় পায়, তাই কুকুরটা তার কাছে আসার আগেই পাইপটা বেয়ে অর্ধেক উঠেছে। তখন আশিক ভাবলো নিশ্চয়ই এটা ওই আখির কাজ। হেনা তার আবার কুকুরের ভীষণ শখ। আশিক যখন আখির পিছনে ঘুরছিল, তখন অনেকবার আশিককে কুকুরে তাড়া খাইয়েছিল। যাই হোক, আশিক অনেক কষ্ট করে রেনুর জানালার সামনে উঠল। রেনুকে দেখেই বুকটা মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে রেনুর? চেহারাটা একেবারেই শুকিয়ে গেছে, চোখ দুটো যেন গর্তের ভেতরে চলে যাচ্ছে। রেনুকে স্যালাইন চড়ানো হচ্ছে, আর তার পাশে তার মা বসে আছে, রেনুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর স্যালাইনটা শেষ করার পর উনি চলে যান, আর আশিকের অবস্থা এদিকে খারাপ হয়ে যাচ্ছে। একে তো মশা, তার উপর আবার জানালার ধারে লটকে আছে, নিচেও যেতে পারছে না, কুকুর ফ্যাক্ট। তাই সে ওখানেই লটকে থেকে রেনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রেনুর এই অবস্থা আশিকের সহ্য হচ্ছে না, তাই চোখ বেয়ে জল পড়তে লাগলো। কত সময় কাটলো জানি না, তবে আশিক ওইভাবেই লটকে রেনুর দিকে তাকিয়ে আছে। রেনু ঘুম ভেঙে থেকে জেগে উঠল।
আশিক খেয়াল করে দেখলো সকাল হয়ে গেছে। রেনু ঘুম থেকে উঠেই আশিকের ছবি নিয়ে কান্না করছে। আশিক রেনুকে জানালা খোলার জন্য ডাকাডাকি শুরু করেছে, কারণ কেউ দেখে ফেললে সমস্যা। অথচ রেনু শোক পালনে এতটাই ব্যস্ত যে আশিকের কথাই যেন শুনতে পাচ্ছে না। তখন হঠাৎ রেনু জানালার দিকের আশিকের দিকে তাকালো, কিন্তু রেনু কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। আশিকের মুখটা হা হয়ে গেল। কি হলো ব্যাপারটা? আপনারাও বুঝতে পারছেন না, তাই তো? আসলে আশিক চলে যাওয়ার পর রেনু আশিককে খুব মিস করে, আর সেজন্যই সে সব জায়গায় আশিককে দেখতে পায়। আর এই কারণেই রেনু ভেবেছিল যে এটাই তার মনের ভুল। প্রায় 10 মিনিট পর রেনু বেরিয়ে এলো, আর আশিক এক নাগারে ডেকেই যাচ্ছে। এবার রেনু আশিককে দেখেই দৌড়ে গিয়ে জানালা খুলে দেয়, আর আশিক এক লাফে ভেতরে চলে আসে আর বসে পড়ে। আশিককে দেখে রেনুর চোখ বড় বড় হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না যে এটা আশিক। তারপরই রেনু কেঁদে উঠল, আশিককে জাপটে জড়িয়ে ধরল, আর আশিকের পুরো মুখে চুমু দিয়ে দিয়ে ভরিয়ে দিল। রেনু যেন আশিককে পেয়ে পাগল হয়ে গেছে, আর আশিক রেনুর কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেছে। এতটা ভালোবাসে মেয়েটা তাকে। এরপরেও আশিকও রেনুকে জড়িয়ে ধরে। রেনু আশিককে এভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই আশিক হারিয়ে যাবে। এভাবে কিছুক্ষণ থাকার পর রেনু হঠাৎ করেই আশিককে ছেড়ে দেয়। তারপর বলল, আমি ওয়াশরুমে যাওয়ার সময় তুমি কি ওখানেই ছিলে নাকি? আশিক বেচারা চেহারা করে বলে, তখন কি বলছো? আমি অনেক রাত থেকেই এখানে লটকে আছি, এত ডাকলাম তোমাকে, কিন্তু আমার দিকে তাকালেই না। আর মশা সারা রাত আমাকে কামড়ে কি অবস্থা করেছে দেখেছো? লটকে থাকতে থাকতে হাত পা ব্যথা হয়েছে শুরু করেছে, নিচে নামতেও পারছি না, ওই কুকুরটার জন্য। তখন রেনু একটা মন কাড়া হাসি দিয়ে বলল, তোমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলে না, আমাকে কষ্ট দেওয়ায় বেশ হয়েছে। তখন আশিক বলে উঠল, তোমার জন্য তো গিয়েছিলাম, তো তুমিই আমাকে বাধ্য করেছিলে। কথাটা শুনে রেনুর মুখ থেকে হাসিটা চলে যায়, আর কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। তারপর আশিক রেনুর মাথাটা নিজের বুকে টেনে নিয়ে বলল, যা হয়েছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আর রেনুর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে দেয়। এরপর রেনু আশিককে শক্ত করে জড়িয়ে ধরে, আশিকও রেনুকে জড়িয়ে রাখে। ঠিক সেই মুহূর্তেই রেনুর মা রেনুর জন্য খাবার নিয়ে রুমে আসে, আর রেনু তার মাকে দেখে ধাক্কা দিয়ে আশিককে সরিয়ে দেয়। রেনু লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আশিকও একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু রেনুর মা খুবই খুশি হয়। তারপর আর কি, ধুমধাম করে ওদের বিয়েটা হয়ে যায়। তবে মজার বিষয় হলো, ওদের বিয়েতে সবচেয়ে বেশি খুশি যেন আখি হয়েছে, যার কারণে আখি নিজের হাতে বিয়ের সব দায়িত্ব পালন করেছে। এমনকি বাসরের খাটটাও সে নিজে সাজিয়েছে। এখন আশিক ভাসুর ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে আছে। তার ভেতর একটা চাপা উত্তেজনা কাজ করছে, কিন্তু কেন জানি আশিক সাহস করে ভেতরে যেতে পারছে না। কিন্তু তখনই কেউ একজন তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। তারপর আশিকও ভেতর থেকে দরজাটা লাগিয়ে সামনে এগোতে থাকে। কিন্তু কি ব্যাপার? কিন্তু রেনু তো এখানে এসে আমাকে সালাম করার কথা। তারপর আশিক তাকে উঠিয়ে বুকে জড়িয়ে বলবে, তোমার জায়গা ওখানে নয়, আমার বুকে। এটা আশিকের বাসর ঘরের একটা স্বপ্ন, কই রেনু তো আসছে না। তারপর আশিক নিজেই বেহায়ের মতো বলল, কি হলো রেনু, আমাকে তুমি সালাম করবে না? রেনুও ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল, পারবো না। আশিক ভেবাচেকা খেয়ে বলল, কেন পারবে না? আমি তোমার স্বামী, আমাকে সালাম করা তোমার দায়িত্ব। আসছে, ঘড়িতে দেখছো কয়টা বাজে? আশিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজতে চলল। ইস, বন্ধুদের টিটকারি সহ্য করতে করতে বড্ড দেরি হয়ে গেল। তখন আশিক বলল, দেখো রেনু, তুমি যদি আমাকে এখানে এসে সালাম না করো, আমি ওখানে যাব না। রেনু ঘোমটার নিচে নিশ্চুপ হয়ে বসে আছে। তখন আশিক বলল, ঠিক আছে, আমি তাহলে যাই। এই বলে পাটা একটু পিছাতেই রেনু বলল, এই দাঁড়াও ওখানে, একটু নড়লে পা ভেঙে দেবো। এরপর রেনু খাট থেকে নেমে এসে আশিকে বিদ্যুতের গতিতে সালাম করে আবার খাটে গিয়ে বসে পড়ল। আশিকও আর কিছু বলল না, কারণ আর কিছু বলতে গেলে বাসর রাত হয়তো বউয়ের ভালোবাসা কিছু উপারই পাওয়ার জুটবে না।
এরপর আশিক ধীরে ধীরে গিয়ে খাটে রেনুর সামনে বসলো। আশিক খাটে বসতে রেনু পাগুলো কিছুটা গুটিয়ে নেয়। আশিক তখন আর একটু এগিয়ে রেনুর ঘুমটাটা খুলল, তারপর বলল, বাহ, বউ সাজে তো তোমাকে ভারী মিষ্টি লাগছে। রেনু একটু লজ্জা পেয়ে বলল, তাই? ইচ্ছে করছে তোমাকে অনেক অনেক আদর করতে। না, এখন ওসব হবে না। আশিক অবাক হয়ে চোখগুলো বড় বড় করে তাকালো। তখন রেনু বলল, মানে কি বলছো তুমি? তুমি এমন করলে আমাদের আগামী প্রজন্ম আসবে কি করে? লুচ্চা কোথাকার! আমি সেটা কখন বললাম? আমি বলতে চাইছি আমরা এখন ছাদে যাব, চাঁদ দেখতে। ও, তাই বলো? তখন আশিক খাট থেকে নেমে বলল, ঠিক আছে, চলো। না, আমি এভাবেই যেতে পারবো না, আমার পায়ে ব্যথা। রেনু কি চাইছে আশিক সেটা বুঝতে পেরেছে, কিন্তু আশিক একটু মজা করার জন্য বলল, ঠিক আছে, তাহলে আর পা ব্যথা নিয়ে ছাদে যেতে হবে না। তখন রেনু রেগে চোখ লা করে বলল, হাতারাম কোথাকার! তুমি কি কিছুই বোঝো না? আমাকে কোলে করে নিয়ে যাও। আশিক রেনুর রাগ দেখে সোজা রেনুকে কোলে নিয়ে ছাদের দিকে রওনা দিল। আর রেনু খুশি হয়ে আশিকের গালে একটা লম্বা কিস করে বলল, থ্যাংক ইউ বাবু। তারপর তারা ছাদের দোলনাতে গিয়ে বসে। রেনু আশিকের কাঁধে মাথা রেখে চাঁদ দেখছে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। তারপর রেনু বলল, আজকের চাঁদটা অনেক সুন্দর, তাই না? আশিক একটা হাসি দিয়ে বলল, সুন্দর। তার চেয়ে সুন্দর একটা চাঁদ আমার পাশে বসে আছে। ইচ্ছে করছে তাকে আদর করতে, কিন্তু সে তো দিচ্ছেই না। তখন রেনু একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার তো দেখছি তরই সইছে না। এই, তোমার ধৈর্য বলে কিছু নেই না? জানো তো, ধৈর্যের ফল মিষ্টি হয়। তখন আশিক দোলনা থেকে দাঁড়িয়ে গিয়ে রেনুকে কোলে নিয়ে নেয়। আর রেনু ঠোঁটে ছোট্ট একটা কিস করে বলল, কিন্তু ম্যাম, আমার কাছে তো মিষ্টির একটা গোটা ফ্যাক্টরি আছে, তাই আমার মিষ্টির দরকার নেই। রেনু লজ্জা পেয়ে আশিকের বুকে মুখ লুকিয়ে বলল, কি বলো এসব? এরপর আশিক রেনুকে কোলে করে রুমে চলে আসে। দরজাটা লাগিয়ে দিয়ে রেনুকে খাটের উপর শুইয়ে দেয়। আর বাতিটা বন্ধ করার জন্য উঠতেই রেনু তাকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয় আর বলল, বাতি বন্ধ করার কোনো দরকার নেই। এতক্ষণ তো বলছিলে আমার নাকি ধৈর্য নেই, এখন এটা কি হচ্ছে শুনি? রেনু আশিককে টেনে নিজের আরো কাছে নিয়ে বলল, জানি না, তুমি আমার কাছেই থাকো। আমরাও এখন তাদেরকে তাদের মতো ছেড়ে দিই। তো বন্ধুরা, গল্পটা এখানেই সমাপ্ত। বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যেও। তোমাদের কেমন গল্প লাগবে অবশ্যই তাও কমেন্ট করবে। আর এই গল্পটার মতো যদি আরও অনেক গল্প শুনতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।